এখন আমরা বারাসাত থেকে টাকি রোড ধরে চলেছি টাকির উদ্দেশ্যে। পথে পড়বে চন্দ্রকেতুগড়, ধান্যকুড়িয়া, তারপর টাকি। তো আমাদের সাথে বেরিয়ে পড়ুন, চলুন। প্রথমে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই চন্দ্রকেতুগড়, তারপর সেখান থেকে আমরা ধান্যকুড়িয়ার 3টে রাজবাড়ি দেখি, তারপর সেখান থেকে আমরা যাব টাকি। বর্ষাকালের প্রকৃতি অসম্ভব সুন্দর। আশপাশের গাছগুলো যেন আরো সবুজ হয়ে আরো হাতছানি দিয়ে ডাকছে তার কাছে। দু চোখ ভরে যাচ্ছে সবুজ দেখতে দেখতে। আমাদের সাথে আপনারাও চলুন, সবুজের ভ্রমণ করি আজকে। দেখতে দেখতে আমরা এসে গেছি চন্দ্রকেতুগড় সংগ্রহশালায়। এখানে আপনারা দেখতে পাবেন চন্দ্রকেতুগড়ের খনা ও বরাহ মিহিরের সমাধিক্ষেত্র এবং সেখান থেকে কুড়িয়ে পাওয়া বা বলা ভালো উদ্ধার করা কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী। তবে ভেতরে ছবি তুলতে দেয় না, কিন্তু এখানে দেখার জন্য কোনো টিকিটের ব্যবস্থা নেই। আপনারা যখন খুশি আসতে পারেন এবং দেখতে পারেন সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি এর সময়সীমা। সংগ্রহশালায় প্রত্নতাত্ত্বিক সামগ্রী দেখে আপনারা চলে আসুন চন্দ্রকেতুগড়ের সেই জায়গায় যেখানে বরাহমিহির এবং খনার সমাধিস্থল এবং সেই রাজবাড়ি, যা আজ ভগ্নপ্রায়। পড়ে রয়েছে শুধু কিছু ভিতের দেওয়াল আর উঁচু উঁচু ঢিপি। এখানে কোনখানে বরাহমিহির বা খনার সমাধিস্থল আছে সেটা কারোরই জানা নেই এবং কেউ বলতে পারে না। এই বোর্ডগুলোতে সমস্ত তথ্য দেওয়া আছে, প্রয়োজন হলে ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন। এই জায়গা ঘুরে দেখতে আপনাদের খুব বেশি হলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে, কারণ যতটুকু যা দেখানোর আছে আমরা আমাদের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। এর বাইরে আর আলাদা করে কিছুই দেখার নেই, আজ আর কিছুই নেই এর। তাই এখান থেকে আপনারা বেরিয়ে পড়ুন চাকলাতে লোকনাথ বাবার ধামের উদ্দেশ্যে অথবা ধান্যকুড়িয়ার উদ্দেশ্যে। চন্দ্রকেতুগড় থেকে খুব বেশি দূরত্বে নয় ধান্যকুড়িয়া। ধান্যকুড়িয়া এই যে রাজবাড়িটি দেখা যাচ্ছে, এটি শাহুদের বাগান বাড়ি। এটা তার মেন গেট।
ভিতরে সাহুদের বাগান বাড়িটি আজ আছে, কিন্তু সেটি সাধারণের জন্য উন্মুক্ত নয়। সবাই সেখানে যেতে পারে না। আলাদা করে সাহুদের এই বাগান বাড়িতে যাওয়ার জন্য পারমিশন নিতে হয়, তবে যাওয়া যায়, কিন্তু এর ভিতরের অবস্থা খুবই খারাপ। এবং আপনারা দেখলে দেখতে পাবেন যে এখানে ব্রিটিশ গথিক শিল্পের একটা প্রভাব সর্বত্র রয়েছে। ধান্যকুড়িয়ায় আসলে এগুলো রাজবাড়ি বলে বটে, কিন্তু এগুলো কোনোটাই রাজবাড়ি নয়, এগুলো জমিদার বাড়ি। এবং সেই সময় ব্রিটিশদের দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিলেন এই জমিদারেরা, এবং তার জন্য তাদের স্থাপত্য শিল্পে সমস্তটাই গথিক এবং ব্রিটিশ শিল্পের প্রভাব বেশ চোখে পড়ার মতো। ধান্যকুড়িয়ার এই রাজবাড়ি বা জমিদার বাড়িগুলি সাধারণত জনসাধারণের জন্য সারা বছর বন্ধ থাকে। দুর্গাপুজোর সময় ওই পুজোর 4টি বা 5টি দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, এবং এখানে বিভিন্ন ট্যুর অপারেটররা মানুষজনকে এখানকার বনেদি গ্রামের বাড়ির পুজো বা রাজবাড়ির পুজো দেখাতে নিয়ে আসেন, এবং এটি সেই জন্যই খুব বিখ্যাত জায়গা। আজকাল কিছু কিছু সিনেমা বা ওয়েব সিরিজের শুটিংও এইসব রাজবাড়ির অন্তর্মহলে হচ্ছে। এটি হলো সাহুদের জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির ভিতর রাত্রিবাসের ব্যবস্থা আছে, তবে হ্যাঁ, এখানে ঘর খুব বেশি নেই। 2টি মাত্র ঘর এখন অপারেশনে রয়েছে, যেখানে মানুষজনকে থাকতে দেওয়া হয়, এবং এখানে থাকা খাওয়া সমস্তটা একত্রেই হয়। সাধারণত এখানে থাকতে গেলে আগে থেকে বুকিং করে আসতে হয়, কারণ এই ঘর সবসময় অ্যাভেলেবেল থাকে না। শাহু রাজবাড়ির ভেতরেই হচ্ছে ঠাকুর দালান। এইখানে পুজো হতো, যে পুজো বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ আছে, সেটা ওনাদের পারিবারিক কারণেই বন্ধ আছে। কিন্তু দেখুন, এখানেও আপনারা ব্রিটিশ স্থাপত্যের বেশ কিছু নিদর্শন এবং শিল্পকলা দেখতে পাবেন। ভীষণ সুন্দর এই ভেতরটা। এখানে আপনারা আসতেই পারেন এবং রাত্রি যাপন করতেই পারেন, তার জন্য এখানে সুবন্দোবস্ত আছে। এনারা নিজেরাই থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে থাকেন। এখানে থাকা খাওয়া মিলিয়ে জনপ্রতি 1000 থেকে 1200 টাকা প্রতিদিন প্রতিজন হিসাবে চার্জ করা হয়। এটি হলো এখানকার আরেকটি রাজবাড়ি। এটি বল্লভদের রাজবাড়ি। এখানেও সাধারণত পুজোর সময় সাধারণের মানুষের বা সর্বসাধারণের প্রবেশাধিকার থাকে। বাকি সারাটা বছর এখানে সাধারণ মানুষরা প্রবেশ করতে পারেন না। একমাত্র পরিবারের লোকেরা এবং যারা এখানে কাজ করেন তারাই একমাত্র সেই প্রবেশাধিকার পান। সাধারণ মানুষের জন্য পুজোর সময়টাই একমাত্র সময়, যে সময়টা সাধারণ মানুষ এই রাজবাড়ির মধ্যে প্রবেশ করতে পারেন এবং এখানকার যে পুজো, দুর্গা পুজো, সেই পুজো দেখতে পারেন, উপভোগ করতে পারেন।
ধান্যকুড়িয়া ঘুরে আপনারা বেরিয়ে পড়তে পারেন টাকির উদ্দেশ্যে অথবা চাকলাধামে লোকনাথ বাবার আশ্রমের উদ্দেশ্যে। এখান থেকে টাকি মাত্র 20 কিলোমিটারের রাস্তা, এবং রাস্তা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর রাস্তা, কিন্তু হ্যাঁ, সিঙ্গেল লেন রাস্তা, তাই দেখে সামনে সাবধানে যাতায়াত করবেন। যারা গাড়িতে আসবেন, যারা ট্রেনে আসবেন তাদের জন্য তো সেই অসুবিধাটা হবে না, কথাও না, হবেও না। তো আমরা এই রাস্তা ধরে এগিয়ে চললাম টাকির উদ্দেশ্যে। ভীষণ সুন্দর রাস্তা, দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজের সমারোহ। দেখতে দেখতে আমরা ধান্যকুড়িয়া থেকে পৌঁছে গেলাম টাকিতে। টাকির এই ইছামতির পাড় দিয়ে বাইক চালিয়ে যাওয়ার একটা অদ্ভুত ভালো লাগা আছে, আপনারাও আসতে পারেন। উল্টো দিকে দেখা যাচ্ছে সাতক্ষীরা, বাংলাদেশ, মধ্যিখানে ইছামতি, এবং এপারে আমরা বাইকে করে এগিয়ে চলেছি সামনের দিকে। দেখুন এই যে নৌকাগুলো, এগুলো হচ্ছে ভারতের নৌকো। আগের ব্লগে আপনাদেরকে বলেছি, দেখিয়েওছি সেই নৌকা ভ্রমণ। সেই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো আপনারা জানান। আপনারা কেউ কমেন্ট করছেন না, আপনাদের কমেন্টের জন্য আমরা ওয়েট করে আছি। যাই হোক, তো এই হচ্ছে সেই নৌকা, এই নৌকায় এই পরিবহন দেয়, এবং আমরা এইদিকে এসছি নদীর পাড় ধরে। দুদিকেই প্রচুর থাকার হোটেলস আছে এবং বিভিন্ন রেটের আছে। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে 1000 টাকা থেকে 8000 টাকা, 10,000 টাকা অবধি থাকার হোটেল এখানে অ্যাভেলেবেল। এই হচ্ছে আমাদের হোটেল, আমরা এখানেই রাত্রিবাস করেছিলাম। এই যে নিচের ঘরটা দেখছেন, নিচে এরকম 2টি মাত্র ঘর আছে, যে ঘরের জানলা দিয়ে আপনারা ইছামতিকে সবসময় দেখতে পাবেন। এই যে ঘাটের সিঁড়িটা দেখছেন, এখান দিয়েই কিন্তু দুর্গা প্রতিমা নিরঞ্জন হয়। সামনে ওটা টাকি পৌরসভার গেস্ট হাউস। এই হোটেলটার সব থেকে ভালো জিনিস হচ্ছে এদিকে আপনি পাচ্ছেন ঘাট, এবং সামনে পাচ্ছেন ইছামতি, এবং ওপারে বাংলাদেশ। এখানে একটা কুইন সাইজ বেড পাচ্ছেন, যেখানে 3 জনে খুব ভালোভাবে শোয়া যায়। এছাড়াও অ্যামিনিটিসের মধ্যে যেমন আছে মিরর, ড্রেসিং টেবিল, সোফা। যেটা সব থেকে ভালো লাগা সেটা হচ্ছে এই সোফা। এই সোফায় আপনি বসে সারা সন্ধে বাংলাদেশ ইছামতির জল দেখে কাটিয়ে দিতে পারেন অনায়াসে। এখানে এদের নিজস্ব ডাইনিং এর ব্যবস্থা আছে, এবং এদের নিজস্ব খাবারের ব্যবস্থাও আছে। আপনি চাইলে এখান থেকেও লাঞ্চ অথবা ডিনার করতেই পারেন।
ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার। এখানে আপনি একটা ওয়েস্টার্ন কামার্ড পাচ্ছেন, গিজার পাচ্ছেন, ওয়াশ বেসিন পাচ্ছেন এবং একটা মিরর পাচ্ছেন। এছাড়া এই হোটেলের আরও দুটো ফ্লোর আছে, যে ফ্লোরগুলো থেকে আপনারা দু ধরনের রুম পাচ্ছেন। কিছু পাচ্ছেন ইছামতির দিকে, ইছামতি ফেসিং। সেই রুমগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সব রুম টুর দিতে পারছি না, কারণ অনেক রুমেই গেস্ট ছিলেন। এই রুমগুলোর ভাড়া সাধারণত 1500 থেকে 2200 টাকার মধ্যে, এসি সহ। এখানে আপনারা পাচ্ছেন একটা কিং সাইজ বেড, সোফা বসার জন্য, একটা সেন্টার টেবিল, একটা ড্রেসিং টেবিল এবং একটা ওয়াশরুম, যেখানে আপনাদের জন্য থাকছে একটা ওয়েস্টার্ন স্টাইল কামার্ড, গিজার, মিরর, ওয়াশ বেসিন। এছাড়া পাচ্ছেন একটা কমন ব্যালকানি। এই ব্যালকানি থেকে আপনারা বসে ইছামতি ওপারে বাংলাদেশ দেখতে পারেন এবং এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোনো অসুবিধা নেই। প্রচুর সোফা দেয়া আছে, আপনারা সেখানে বসেও দেখতে পারেন। প্রত্যেকটা ওয়াশরুম খুব ক্লিন, একদম পরিষ্কার, এবং বেডরুমগুলো যেটা মজা সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়াল পেন্টিং এই ঘরগুলোকে আরো ব্রাইট করেছে। এছাড়াও আছে কিছু ব্যাক দিকের ঘর, যেগুলো ইছামতির দেখা যায় না যেখান থেকে, যেগুলো ব্যাক সাইডের, সেগুলো তুলনামূলক ভাড়া অনেক কম, 1200 থেকে 1500 টাকার মধ্যে, এবং সেখানে আপনারা পাচ্ছেন কুইং সাইজ বেড, সোফা এবং টিভি, ড্রেসিং টেবিল, ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম, এবং যেগুলো সমস্তই ওয়েস্টার্ন কামার্ড এবং ওই মিরর ওয়াশ বেসিন সহ। একটা ড্রেসিং টেবিল আছে, টিভি, সোফা, একটা সেন্টার টেবিল, বেড, যথেষ্ট বড় বেড তিনজনের শোয়ার জন্য। একদম পরিষ্কার, গিজার আছে, ওয়াশ বেসিন আছে এবং ওয়েস্টার্ন স্টাইল খাবার। এবং এই রুম থেকেও একটা ভিউ আছে, জানলা, যেটা দিয়ে ব্যালকানিটা, কমন ব্যালকানি, এবং সেখান থেকে সামনে ইছামতি এবং বাংলাদেশ। এটা হচ্ছে কমন ব্যালকানি। উপরের ফ্লোরটা একই রকম। এই হচ্ছে আমাদের হোটেল দিশা গেস্ট হাউস, একদম ঘাটের সিঁড়ির পাশেই। আমার কাছে এটাই সব থেকে সেরা হোটেল মনে হয়েছে, লোকেশন ওয়াইজ এবং সমস্ত অ্যামিনিটি ওয়াইজ। এবার আমরা টাকির পাড় বরাবর 3 কিলোমিটার রাস্তা ধরে এগিয়ে চললাম কলকাতা ফরেস্টের দিকে। এখানে অনেকগুলো বিএসএফ ক্যাম্প আছে, যার জন্য সব জায়গার ভিডিও করা সম্ভব হয়নি। যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও আমি আমার ক্যামেরার চোখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের সেই ভিডিওগুলো কেমন লাগছে, তাই আমার ব্লগগুলো আপনাদেরকে যথাযথ তথ্য দিতে পারছি কি, দয়া করে আপনারা আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করছি আমি আমার মতন করে সমস্ত রকমভাবে আপনাদেরকে সেই জায়গার ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক গুরুত্ব এবং আর্থসামাজিক যা যা কিছু সম্ভব আমার পক্ষে জানানো, সেগুলো জানানো। আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই সাবস্ক্রিপশনটা আমাকে আমার কাজে অনেক বেশি উৎসাহিত করবে। আপনাদের পকেট থেকে তো কোনো টাকা দিতে হচ্ছে না, শুধুমাত্র সাবস্ক্রিপশনটা। সাবস্ক্রাইব করুন, তাহলে আমি
আরও ভালো কিছু কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। সাথে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। এই 3 কিলোমিটার পথ যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আশেপাশে গ্রাম, এই সবুজ গালিচার মতন ঘাস জমি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কলকাতা ফরেস্টে। এখানে বিএসএফ এর আর্মি ক্যাম্প আছে, যার জন্য এখানে খুব বেশি ভিডিও করা সম্ভব হয় না, কারণ এটা বিএসএফ এর 0 পয়েন্ট। এই যে গাছটা দেখছেন এটাকেই বলে গোলপাতা। এই গাছটা বাংলাদেশে প্রচুর পরিমাণে হয়, এখানে সেই পরিমাণে হয় না যেটা সুন্দরবন অঞ্চলে বেশি পাওয়া যায়। বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়, আমাদের এখানে সুন্দরবন অঞ্চলে বেশি গোলপাতা গাছ পাওয়া যায় না। আমাদের সুন্দরবনে বেশি পাওয়া যায় হচ্ছে সুন্দরী এবং গড়ান গাছ। এই গোলপাতা ফরেস্টটা প্রাকৃতিকভাবে তৈরি না, এটা মানুষের তৈরি করা কৃত্রিম একটা ফরেস্ট বা একটা জঙ্গল অঞ্চল বলতে পারেন, খুব বেশি বড় না। এরকম পথ ধরে ধরে ভেতরে যাওয়া যায় একদম ইছামতি নদীর পার অব্দি, এবং এখান থেকে বাংলাদেশ যেন আরো অনেক কাছে এগিয়ে এসেছে আমাদের। এখানে ইছামতি অনেক সরু হয়ে গেছে, টাকির ওই দিকটায় যতটা চওড়া ছিল এখানে ইছামতি ততটাই সরু, এবং যার জন্য এখানে বিএসএফ এর কড়াকড়ি অনেক বেশি। সাধারণত এই অঞ্চলে যেতে গেলে আপনাকে অবশ্যই সাথে করে নিজের একটা আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে, হয় ভোটার কার্ড নাহলে আধার কার্ড। এই অঞ্চলে ঢুকতে গেলে সামনে বিএসএফ এর একটা ক্যাম্প পড়ে, সেখানে আপনাকে আপনার ওই আধার কার্ড অথবা ভোটার কার্ডটা দিয়ে নাম এন্ট্রি করিয়ে ওগুলোকে জমা করে রেখে ওখান থেকে ভ্যানের সাহায্যে এই গোলপাতা ফরেস্ট অব্দি আসতে হবে। মাথা পিছু ভ্যান ভাড়া নেয় 15 টাকা করে, 30 টাকা, অর্থাৎ এক ফিট যেতে 15 টাকা, আবার আসতে 15 টাকা। এই 30 টাকা করে প্রতিজন হিসাবে লাগে যাতায়াত করতে। এবং ফিরতি পথে অবশ্যই মনে করে মিলিটারি ক্যাম্প থেকে আপনাদের পাসপোর্ট, ভোটার কার্ড অথবা আধার কার্ড যেটা জমা রাখবেন সেটা ফেরত নিয়ে আসবেন। আজকের ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর 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 শেয়ার করবেন। নমস্কার।